প্রিয় ফটিকছড়িবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মী সমর্থকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকে দেশব্যাপী প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল থেকে চলবে প্রচারণা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনয়নপ্রাপ্ত জনাব সরওয়ার আলমগীরের যে মনোনয়নপত্র, তার বৈধতা নিয়ে এখন পর্যন্ত আমরা লড়ে যাচ্ছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমরা যথাযথভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রটি দাখিল করেছিলাম এবং তৎপরবর্তীতে যাচাই বাছাই শেষে জনাব সরওয়ার আলমগীর সাহেবের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। কোনো ধরনের অভিযোগ সেদিন উত্থাপিত হয়নি, কোনো ধরনের অভিযোগ সেদিন ছিল না। কিন্তু আনফর্চুনেটলি পরবর্তী সময়ে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী জনাব নুরুল আমিন সাহেব, উনি নির্বাচন কমিশনে একটা আপিল ফাইল করেছেন। ওনার বক্তব্য ছিল আপিলে যে আমাদের যে প্রার্থী জনাব সরওয়ার আলমগীর সাহেব, ওনার হলফনামায় তথ্য গোপন করেছেন। কোন ধরনের তথ্য গোপন করেছেন, কি গোপন করেছেন, কিছুই তিনি উল্লেখ করেন নাই। শুধুই বলেছেন হলফনামায় আমরা তথ্য গোপন করেছি, আমাদের ঋণের তথ্য আমরা গোপন করেছি, সেটা বলেছেন। যাই হোক, যথারীতি আপিলটা শুনানি হয়েছে নির্বাচন কমিশনে। আমরা অংশগ্রহণ করেছিলাম। আমাদের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আমাদের সিনিয়র জাস্টিস ফয়সাল মাহমুদ ফয়েজি সহ আরও আমাদের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন, শুনানি করেছেন। জামায়াতের পক্ষে ব্যারিস্টার শাহরিয়ার কবি শুনানি করেছেন। সেখানে ওনারা প্রমাণ করতে পারলেন না আমরা কি তথ্য গোপন করেছি। সেখানে ওনারা প্রমাণ করতে পারে নাই আমরা ঋণ খেলাপি, সেখানে প্রমাণ করতে পারে নাই আমাদের সিআইবি খারাপ, কিছুই সেখানে প্রমাণ করতে পারেন নাই। ফলশ্রুতিতে নির্বাচন কমিশন আমাদের প্রার্থীতা বহাল রেখে ওনাদের যে আপিল, জামায়াতে ইসলামী কর্তৃক দায়েরকৃত আপিল নামঞ্জুর করেন, যেটা আমরা পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিয়েছিলাম, ফটিকছড়িবাসীকে জানিয়ে দিয়েছিলাম। আনফর্চুনেটলি বিকাল 4টার সময় আমরা সংবাদ পাই যে জনাব সরওয়ার আলমগীর সাহেবের মনোনয়ন বাতিল করা হয়েছে বা অবৈধ বলা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে আবার ছুটে যাই নির্বাচন কমিশন অফিসে, অডিটোরিয়ামে। সেখানে যাওয়ার পরে আমরা জানলাম যে 4টার দিকে আবারও সেই আপিলটা শুনানি হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, একটা আপিল দিনে কয়বার শুনানি হবে? একবার যদি নিষ্পত্তি হয়, সেকেন্ড টাইম কি আবার নিষ্পত্তি হওয়ার সুযোগ আছে? আপিল তো নিষ্পত্তি হয়েই গেছে, আদেশ তো একটা হয়েছে, সে আদেশ আমরা পেয়েছি, সে আদেশ নিয়ে আমরা বাড়িতে চলে গেলাম। এখন বাড়িতে যাওয়ার পরে যদি আমাকে আবার শুনতে হয় আপিল নামঞ্জুর হয়েছে, সেটা কি কেউ গ্রহণ করার সুযোগ আছে? সেই ধরনের আদেশের কোনো বৈধতা আছে? নেভার, কখনোই থাকতে পারে না। কারণ সকালে আপনি যে আদেশ দিয়েছেন সে আদেশ নিয়ে আমি চলে গেছি অলরেডি। আবার যদি শুনানি করতে হয় তাহলে আমাকে ডাকতে হবে, যদি করতে হয়। ডাকারও সুযোগ নেই, দেখারও সুযোগ নেই। তারপরেও যদি ওনারা মনে করেন যে ওনারা আবারও শুনানি করতে চান, তাহলে অবশ্যই আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা শুনেই পরবর্তী আদেশটা দিতে হবে। এই জন্য আমরা ওই আদেশে সংক্ষুব্ধ হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, যার কারণে আমরা একটা রিট আবেদন করেছি। রিট বর্তমানে শুনানির জন্য রয়েছে, একবার শুনানি হয়েছে, আবার শুনানি হবে। এখন বিষয়টা হচ্ছে, ওই দিন দ্বিতীয়বার কেন শুনানি হলো এবং কি হয়েছিল। নির্বাচন কমিশনে যে দ্বিতীয়বার আপিল শুনানি হয়েছে, সেখানে সকালবেলায় আমাদের আপিল যখন নামঞ্জুর হলো, তখন ওনারা চলে গেলেন অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালতে। সরওয়ার আলমগীর সাহেবের একটা মামলা বিচারাধীন ছিল হাইকোর্ট ডিভিশনে। ওই মামলায় ওনারা পার্টি হয়ে, এগ্রিপ্ট না, তারপরেও পার্টি হয়ে ওনারা
শ্যামবাগ জজ আদালতে সেটা শুনানি করলেন। আমরা কেউ কিছুই জানি না, একতরফা শুনানি করে ওখান থেকে একটা আদেশ নিলেন। আদেশটা নিয়ে সাথে সাথে ওই আদেশ কমিউনিকেট করেছেন। কমিউনিকেট করে ওই নথি আবার উপস্থাপন করে আমাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এটা সম্পূর্ণরূপে অন্যায় করা হয়েছে। তাই আমরা ওই অন্যায়ের বিরুদ্ধে, ওই অবৈধ আদেশের বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছি আমাদের প্রার্থীটা ফিরে পাওয়ার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ফটিকছড়িবাসী, আপনারা জানেন সরলম্বী সাহেব অত্যন্ত, এই সরলম্বী সাহেবকে ঠেকানোর জন্য, মাঠ থেকে আউট করার জন্য এটা ছিল একটা পরিকল্পনার অংশ। ওনারা একদিকে নির্বাচন কমিশনে আবেদন করলেন, অন্যদিকে আমাদের অজান্তে পরপর 3টা সিপি ফাইল করেছেন, সিভিল পিটিশন ফাইল করেছেন শ্যামবাগ জজ আদালতে। যে কোনোভাবে আমাদেরকে ঠেকাতেই হবে, যে কোনোভাবে আমাদেরকে মাঠ থেকে আউট করতে হবে। এই পরিকল্পনার অংশ হিসাবে ওনারা ওই আপিলের পাশাপাশি আরও 3টা সিবি ফাইল করে রেখেছেন। ওই সিভিল পিটিশনগুলো ফাইল করেছেন এই জন্যই, যদি ওনারা আপিলে হেরে যান তাহলে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন থেকে ওনারা যদি কোনো একটা আদেশ পান, সেদিক থেকে যেন আমাদেরকে আটকানো যায়। প্রিয় নেতৃবৃন্দ, এই ধরনের মন মানসিকতার মানুষগুলো দিয়ে কিভাবে রাজনীতি করা সম্ভব? মাঠ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাউল করে আউট করে দেওয়া এবং পরবর্তীতে নিজে নিজে খেলে আমি আর ডামি খেলে আমি জিতেছি বলে সংসদে যাওয়া, এই ধরনের মন মানসিকতা তো সবার পরিহার করা উচিত। আমাদেরকে যদি ওই দিন বিকালে শ্যামবাগ জজের যে শুনানিটা হয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে যদি জানানো হতো, আমরা যদি জানতাম, তাহলে যিনি আবেদন করেছেন ওনার যে লোকাল স্ট্যান্ডে নাই, সেই জন্য মামলাটা শুরুতেই খারিজ হয়। পরবর্তীতে আমি আরও বলছি, পরবর্তী সময়ে আরও 2টা সিবি যেগুলা নুরুল আমিন সাহেব নিজেই পার্টি হয়ে ফাইল করেছেন, ওই নুরুল আমিন সাহেবের ফাইলগুলার শুনানির সময়, সিবিগুলো শুনানির সময় আমরা উপস্থিত ছিলাম, এবং ওই সিভিল পিটিশনগুলা কোর্ট নো অর্ডার দিয়ে ফুল বেঞ্চে পাঠিয়ে দিছে শুনানির জন্য। যদি 18 তারিখে আমাদেরকে জানানো হতো, 18 যদি আমরা থাকতাম, একইভাবে ওইখানে কোনো আদেশ হতো না এবং আজকে এই ধরনের সমস্যায় ওনারা আমাদেরকে ফেলতে পারতেন না। এখন বিষয়টা হচ্ছে, ওনারা যখন দেখলেন যে আমাদেরকে আটকানো যাচ্ছে না, আমাদের সাথে যাদের সমস্যা তাদের সমস্যার সমাধান হয়ে গেছে, নেগোসিয়েশন হয়ে গেছে। আমাদের সাথে যদি সমস্যা থাকে তাহলে সেটা হচ্ছে যে প্রিমিয়ার লিজিংয়ের সাথে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়ে গেছে। ওনারা আমাদেরকে এনওসি দিয়েছেন, ওনাদের সাথে আমাদের যে ব্যবসায়িক যে ট্রানজ্যাকশন সেটা চলমান, সেটা চলবে। একইভাবে ব্যাংক থেকে ঋণ নেওয়া এবং দেওয়া, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। ব্যাংকের সাথে প্রিমিয়ার লিজিংয়ের সাথে আমার লেনদেন ছিল, ঋণ নেওয়া এবং দেওয়া, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। প্রিমিয়ার লিজিংয়ের সাথে এবং সিটি ব্যাংকের সাথে জনাব সরলম্বী সাহেবের ঋণ নেওয়া এবং দেওয়ার সম্পর্ক ছিল। সেখানে